পুঁজিবাজারকে সিরিয়াস ডিরেগুলেশন করতে যাচ্ছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে অতীত সময়ে বিএসসি সহ অর্থ মন্ত্রণালয় এবং সরকারের নানা দপ্তরের যে পুঁজিবাজারের প্রতি নিয়ন্ত্রণ ছিল সেটি কাটবে বলেই প্রত্যাশা। কিন্তু বাস্তবতা আসলে কি, কতটুকু ডিরেগুলেট হতে পেরেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ? এ বিষয়ে কথা বলবো আজ ওয়ান নিউজের মুখোমুখি ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম, সাথে আছে আমি রিয়াজ সেজান। স্বাগত জানাচ্ছি। জি, থ্যাংক ইউ। আমরা এই সরকারের একটা রাজনৈতিক ইশতেহারের মধ্যে আমরা দেখেছি যে ইকোনমিক্যাল সাইডে তিনি সিরিয়াস ডিরেগুলেশনের কথা বলছেন, অর্থাৎ এই ক্ষেত্রে আগে থেকে আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে ঢাকা স্টক এক্সচেঞ্জ। বাস্তবতাকে কতটুকু ডিরেগুলেশন করা গেল? বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার ছিল এবং পরবর্তীতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্মে জিনিসটা পুনর্ব্যক্ত করেছেন যে ওনারা ঋণ নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে এসে আমাদের এই দেশে যে ইনভেস্টমেন্ট নির্ভর, বিনিয়োগ নির্ভর একটা অর্থনীতি করতে চান এবং সেক্ষেত্রে আর্থিক খাতে ওনারা কোনো রাজনৈতিক নিয়োগ দিবেন না এবং পুঁজিবাজারকে পুরো ঢেলে সাজানোর জন্য ওনারা কাজ করছেন। একই সাথে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর যিনি বিশেষ সহকারী হিসেবে এসেছেন পুঁজিবাজার এবং বিনিয়োগ নিয়ে, মিস্টার তানভীর গনি, উনি খুবই দক্ষ এবং অভিজ্ঞ একজন ব্যক্তিত্ব। পুঁজিবাজারে ওনার দেশের বাইরে দীর্ঘদিনের সুনামের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে এবং আমাদের এই মুহূর্তে অর্থনীতিকে যদি আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই, একটা আমরা বলতে পারি চ্যালেঞ্জের মুখে আছে সামগ্রিক অর্থনীতি, সেখানে পুঁজিবাজার ছাড়া আসলে কোনো উপায় নাই। তো আমরা দেখতে পাচ্ছি যে সরকার সঠিক জায়গায় আছে। আমাদের যে কাজটা ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জ, নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করা। তো আমি বলবো যে এই যে কারেন্ট আমরা পরিচালনা পর্ষদ এসেছি অক্টোবর 2024 সালে, আমাদের প্রধান লক্ষ্যই ছিল যে আমাদের যে ম্যানেজমেন্ট আছে তাদেরকে কিভাবে আমরা দক্ষ এবং অ্যাকাউন্টেবল একটা জায়গায় নিয়ে আসতে পারি। টেকনোলজির একটা বড় বিষয় আছে, আপনি জানেন, আধুনিক যে আর্থিক খাতে বিশেষ করে পুঁজিবাজারে, সেক্ষেত্রে আমাদের দেশে একটা সবচেয়ে বড় সমস্যা ছিল যে টেকনোলজিগুলো একদম আইসোলেটেড কাজ করে, একটা প্রতিষ্ঠানের সাথে আরেকটা প্রতিষ্ঠানের যে সংযোগ থাকার দরকার রিয়েল টাইমে সেটা ছিল না। সো আমরা দেখছি যে সরকারও এই জিনিসটা বিশেষভাবে গুরুত্বের সাথে নিচ্ছে যে টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন অ্যামাং অল দ্য ইনস্টিটিউশন, যেটাতে আমাদের মার্কেট আরও এফিশিয়েন্ট হবে, আরও স্বচ্ছ হবে এবং সাথে সাথে আমরা নতুন প্রোডাক্টগুলো খুব দ্রুত নিয়ে আসতে পারবো। তো আমি ভীষণভাবে আশাবাদী। যে আপনি বলছিলেন যে 2024 সালের অক্টোবর থেকে আপনারা দায়িত্ব নিয়েছেন এবং বলছেন যে প্রযুক্তিগতভাবে এবং এই জায়গাগুলোতে আপনারা বেশ কিছু কাজ করেছেন, কিন্তু এর মাঝখানে যেহেতু একটা লম্বা সময় গেছে এবং অন্তর্বর্তী সরকারের সময়ও কিন্তু এই একই ব্যাপার আলোচিত ছিল যে ডিরেগুলেশন, ঢাকা স্টক এক্সচেঞ্জে কাজ করতে দিবে, আপনারাও নানা জায়গায় এই ব্যাপারে আলোচনা করেছেন। এই সময়ের মধ্যে আসলে উল্লেখযোগ্যভাবে কোনো প্রতিষ্ঠান কেন আসলো না, কেন বাজারকে খুব বেশি ইতিবাচক ধারা বা একটা যে কনফিডেন্টের অভাব, সেটা আসার জন্য যেই কাজগুলো, মানে যেটা আপনার ভেতরে করেছেন সেটা তো করেছেন, কিন্তু মার্কেটের কিছু জিনিস মোটিভেটর তো থাকে, সেই জায়গায় আপনারা কেন কাজ করেন? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। স্টক এক্সচেঞ্জের যদি আমি বলি যে মূল কাজটা, সেটা হচ্ছে যে ট্রেডটা যাতে এফিশিয়েন্টলি হয় সেটা নিশ্চিত করা। সেকেন্ড হচ্ছে নতুন যখন তালিকাভুক্তিকরণের জন্য অ্যাপ্লিকেশন আসবে তখন সেটা খুব এফিশিয়েন্টলি দ্রুততার সাথে এবং স্বচ্ছতার সাথে সেটা প্রসেসিং করা। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি এসএমই বোর্ডে বা অল্টারনেটিভ বোর্ডে দু একটা স্ক্রিপ্ট এসেছে, বাট আলটিমেটলি নতুন আইপিও আসে নাই। সেগুলোর বেশ কিছু কারণ আছে। একটা হচ্ছে অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণ, যে আমাদের যারা বিনিয়োগকারী বা আমাদের যারা ইস্যুয়ার, তারা সাধারণত মার্কেটটা একটু দীর্ঘমেয়াদে দেখতে চান যে কোথায় যাচ্ছে। সেক্ষেত্রে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে তাদের নীতি কৌশল কী হয় সেটা না বুঝে কেউ আসতে চান না। সেকেন্ডলি, নতুন আইপিও রেগুলেশন ওয়াজ আন্ডার প্রসেস, সেটা আমরা দেখেছি গত বছরের ডিসেম্বরে এটা এসেছে। সো এটার জন্য সবাই অপেক্ষা করছিল যে ভ্যালুয়েশনে আগের যে রেগুলেশন ছিল এটা খুব রেস্ট্রিকটিভ ছিল,
দেন প্রসেসিংয়ে অনেক সময় লাগতো। তো সেইগুলোকে অনেক অংশে ঠিক করা হয়েছে। আমরা বলবো না যে মার্কেটের যে প্রত্যাশা ছিল সেগুলো 100% আমাদের নতুন রেগুলেশনে পূরণ করেছে, বাট অ্যাটলিস্ট আমরা বলবো যে একটা জায়গায় এসেছে। কিন্তু ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিনিয়োগকারীদের সংখ্যা কমছে। অনেক বিনিয়োগকারী হচ্ছে গিয়ে যেটাকে মানে তারা আসলে বাজারের সাথে সরাসরি লেনদেনের সাথে যুক্ত নয়, ওয়েট অ্যান্ড সিতে আছে এবং অনেকদিন ধরে বাজার থেকে দূরে আছে। এই অবস্থাগুলো বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা বা মার্কেট কেন্দ্রিক তাদের যে এই জায়গায় তো আপনাদের কাজ করার কথা আছে। বিনিয়োগকারীরা কিন্তু যে মানে ম্যাক্রো সিচুয়েশনে আশাবাদী হয়ে আসেন, এই মুহূর্তে কিন্তু অর্থনীতি সেই জায়গায় নাই। সো আর্টিফিশিয়ালি আমরা যদি মার্কেটে বিনিয়োগকারীদেরকে অতি উৎসাহ দিই, তাহলে মার্কেটটা অতীতের মতো ওভারহিটেড হয়ে আবার কোলাপস করবে। স্টক এক্সচেঞ্জ তার ভূমিকাটা হচ্ছে যে এইখানে যাতে কাঠামোগত যে পরিবর্তনগুলো দরকার সেটা সঠিকভাবে হয়, এবং সাথে বিনিয়োগ সহায়ক পরিবেশটা তৈরি করা, মানুষ যাতে এখানে টাকা রেখে আস্থা সাথে বিনিয়োগ করতে পারেন। অতীতের ঘটনার কারণে মানুষের যে আস্থার ঘাটতি হয়েছে, সেইখান থেকে বের হয়ে আসাটা একটা বড় চ্যালেঞ্জ। সেইখানে সহায়ক পরিবেশটাও দরকার। তো আমরা সেইখানে কাজ করছি। ওভারঅল আমরা একটা 5 ইয়ার স্ট্র্যাটেজি নিয়েছি। ক্যাপিটাল মার্কেট 2030 সালের এন্ডে কোথায় যাওয়া উচিত, টোটাল মার্কেট ক্যাপ, সেখানে বিনিয়োগকারীর সংখ্যা কীরকম হবে, বিদেশি বিনিয়োগ কীরকম হবে, প্রোডাক্ট কোনগুলো থাকবে, এবং আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ে কোন জায়গাগুলোতে কাজ করতে হবে। তো এটি লাস্ট স্টেজে আছে আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানটা। তো আমরা আশা করছি যে আপনাদের সাথে এটি জুলাই মাসে আমরা পাবলিকলি এটা পাবলিশ করব। সো আমরা আস্থার জায়গা দেখছি, আশার জায়গা দেখছি, এটা বলতে পারি। আপনারা বলছেন 5 বছরের একটা প্ল্যানিং আপনারা নিয়েছেন। আমরা মনে করি 5 বছরের প্ল্যানটা আসলে কার্যকরী হবে। তবে আস্থা ফেরানোর জন্য আসলে বেশ কিছু ভালো প্রোডাক্টও মার্কেটে যেমন প্রয়োজন। আমরা কোম্পানিগুলো নিয়ে একটু আলোচনা করবো। একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, একটু থাকুন। দর্শক, চলছে ওয়ান নিউজের মুখোমুখি, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আরেকবার স্বাগত জানাচ্ছি ওয়ান নিউজের মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছে আমি রিয়াজ সাজান। আমাদের সাথে আজকে আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম। আরেকবার স্বাগত জানাচ্ছি। জি, আমরা 5 বছরের প্ল্যানের কথা বলছিলাম, কিন্তু আমরা মার্কেটে বিনিয়োগকারীদের বলছি যে জাঙ্ক শেয়ারে বিনিয়োগ করেন না, কিন্তু মার্কেটে আবার জাঙ্ক শেয়ার অনেক রয়ে গেছে যেগুলোকে আমরা কোনো ক্যাটাগরাইজ করছি না। আবার এমনও হচ্ছে যে কোম্পানিগুলোকে ভালো না বলে আমরা ব্যাংকের কথা বলি, 5টা ব্যাংকে যখন করা হলো, করা হলো, তখন অনেক বিনিয়োগকারী এইটার সাফারিং হয়েছে। কিন্তু এই জায়গায় তো আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা স্ট্রং ভূমিকা নেওয়ার কথা ছিল, কারণ ওই প্রতিষ্ঠানগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত। বিসেককে চিঠি দিয়েছি, আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে বসেছি, সরকারের সাথে যখনই আমাদের কথা হয়েছে তখন এই প্রসঙ্গটি তুলেছি যে এই যে 5টি ব্যাংক মার্জ হচ্ছে, ডেফিনেটলি তখন যিনি গভর্নর ছিলেন বাংলাদেশ ব্যাংকের, উনি একটি কথা পাবলিকলি বলেছিলেন যে এই ব্যাংকগুলোর তো ইকুইটি মানে মাইনাস হয়ে অনেক নিচে চলে গেছে, সেই ক্ষেত্রে আমাদের শেয়ার হোল্ডারদের কিছু পাওয়ার নাই। বাট এটাও সত্যি যে এই প্রতিষ্ঠানগুলোর যে আর্থিক প্রতিবেদন ছিল সেগুলো আমরা জানি যে এখন যে ইনফ্লেটেড ছিল, সেগুলো অডিটর সার্টিফাই করেছে, বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশন হয়েছে। সো আমাদের বিনিয়োগকারীদের পক্ষে কোনোভাবেই বোঝা উপায় ছিল না যে এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে এই এত খারাপ অবস্থা। সেক্ষেত্রে আমরা সরকারকে বারবার বলেছি, বাংলাদেশ ব্যাংকেও বলেছি, বিসেককে বলেছি, বিনিয়োগকারীদের, সাধারণ বিনিয়োগকারীদেরকে ক্ষতিপূরণের একটি ন্যূনতম সুযোগ তৈরি করে দেয়া। না হলে এই যে মার্কেটে এই ধরনের যে সিস্টেমিক কারণে যে প্রতিষ্ঠানগুলো চলে যাচ্ছে, তাদের লাভ লোকসানের থেকে বড় হচ্ছে যে দিস ওয়াজ আ রেগুলেটেড একটা সেক্টরে একটা
সিস্টেমিক দুর্বলতার সুযোগ নিয়েছে। তো সেইটা যদি আমরা না করি তাহলে আমরা যে দায়বদ্ধতা সাধারণ বিনিয়োগকারীদের প্রতি মার্কেটের সেটা প্রতিষ্ঠা করতে পারবো না এবং বিনিয়োগকারীরা সেক্ষেত্রে আস্থা পাবেন না। একই সাথে আপনি নানা ধরনের প্রোডাক্টের কথা বলছিলেন, বন্ডের কথা, সুকুকের কথা, কিংবা আপনারা ডেরিভেটিভস নিয়ে কাজ করছেন সেগুলোর কথা। আমরা এই ধরনের প্রোডাক্টগুলো এসে মানে বিনিয়োগকারীদের এক ধরনের এক্সপেকটেশন তৈরি হয়, পরে আমরা দেখি যে এটা আসলে কার্যকরী হয় না। আমরা মিউচুয়াল ফান্ডগুলোর কথা বলতে পারি, আমরা বন্ড গেল সরকারের শেষের দিকে বেশ কিছু বন্ড নিয়ে আসছে এবং গভর্নমেন্ট থেকে বিএসএস থেকে অ্যানাউন্স করেছে বন্ডে বিনিয়োগ করুন, তারপর সেই বন্ডগুলোকে আমরা দেখলাম যে মানে কোনো কার্যকরী, এই যে প্রোডাক্ট আনলেই তো হবে না, এটা তো আসলে কার্যকরী করতে হবে, এই ব্যাপারটা তো আপনারা কীভাবে দেখেন? সো এটা আপনি যে ফার্স্ট আমাকে যে কোশ্চেনটা করেছিলেন যে ডিএসসি স্বাধীনভাবে কাজ করতে পারবে, এখন অতীতে যেহেতু কাজ করতে পারে নাই, যা কিছু আনা হয়েছে সেগুলোর একটি আমরা দেখেছি যে সুবিধাভোগী গোষ্ঠী এটাকে অ্যাবিউজ করেছে এবং সেখানে যাদের কন্ট্রোল করার কথা তারা সেই কন্ট্রোলটা করেনি। অনেক সময় সহায়ক ভূমিকা নিয়েছে, অনেক সময় নির্বাক থেকেছে। তো সেই পরিবেশ থেকে আমরা বের হতে পেরেছি। সো এখন আপনার একটা দিকে দেখা যায় যে গত 2 বছরের কোনো নতুন আইপিও আসে নাই, আবার এটাও সত্যি যে গত 2 বছরে কোনো খারাপ কোনো ইস্যু, নট অনলি আইপিও, যে খারাপ কোনো ইস্যু মার্কেটে অ্যাপ্রুভ হয়ে তালিকাভুক্ত হয় নাই। নানা সময় নিউজের জন্য যাই, আমরা সবসময় শুনেছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের টিচাররা আছে যারা হচ্ছে গিয়ে মার্কেট সম্পর্কে সরাসরি সম্পৃক্ত না, এবং গবেষণাতে কাজ করতে হবে, মার্কেটিংয়ে কাজ করতে হবে, এখানে মার্কেট সম্পর্কে যারা বোঝে তাদেরকে দরকার। সেইখানে আমরা দীর্ঘদিন পর আপনাকে দেখলাম, গবেষণায় আপনারা কতটুকু কাজ করেছেন কিংবা মার্কেটিংয়ে কি করেছেন? সো আমাদের যেমন নতুন একটা অর্গানোগ্রাম আমরা তৈরি করেছি, এটা আমাদের বিসেকের অ্যাপ্রুভালের অপেক্ষায় আছে, যে আমাদের একটা ডেডিকেটেড বিজনেস উইং লাগবে যাদের কাজই হবে যে বিজনেস, ডিএসসির বিজনেস কীভাবে বাড়ানো যায়। ডিএসসির বিজনেস বাড়ানো মানেই হচ্ছে ক্যাপিটাল মার্কেটের ডেভেলপমেন্ট ছাড়া ডিএসসির বিজনেস আসবে না। ডিএসসির যে সক্ষমতা ছিল সেটা আমরা যে অবস্থায় পেয়েছিলাম, এটা শুধু মার্কেট রিলেটেড না, ডিএসসিকে পরিচালনা করা, টেকনোলজি ম্যানেজ করা, এর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এর আমাদের যে মানব সম্পদের যে ব্যবস্থাপনা, সবখানে ভীষণ ভীষণ দুর্বলতা ছিল। সো আপনার লিগেসি ইস্যু যেগুলো, একটা প্রতিষ্ঠান একদিনে গড়ে ওঠে না। আবার একটা প্রতিষ্ঠানের যখন ভিত্তি দুর্বল হয়ে যায়, সেটা আপনি একদিনে পুরাটা রিএস্টাবলিশ করতে পারবেন না। সো আমাদেরকে একটা ব্যালান্সড ওয়েতে যেতে হয়েছে এবং আমি বলতে পারবো যে 100% না হলেও উই হ্যাভ কাম অ্যাক্রস আ লং ওয়ে, অ্যাটলিস্ট 70%। অর্থাৎ আপনার ভিত্তিটা, এটার মূল স্তম্ভটা আপনারা ঠিক করছেন, দেন আমরা মার্কেটে ওয়ার্ক করবে। আমরা একসময় বিএসসিসিকে আমরা দেখেছি যে দেশ বিদেশে মার্কেটিং করে বেড়াতে, তখন বেশ সমালোচনা হতো যে এটা তো বিএসসিসির কাজ না, এটা তো ঢাকা স্টক এক্সচেঞ্জের কাজ, কারণ মার্কেটের প্রোডাক্ট আনা, মার্কেটে বিনিয়োগকারী আনা, এটা তাদের কাজ। আপনারা কি এই ধরনের উদ্যোগ নেওয়ার কথা ভাবছেন কিনা, বা যে সম্ভাবনা আছে কিনা? সো আমাদের ডেফিনেটলি উই হ্যাভ আওয়ার প্ল্যান যে প্রত্যেকটা দেশে দেখবেন যে স্টক এক্সচেঞ্জের নেতৃত্বে, এটা স্টক এক্সচেঞ্জ শুধু একা করে তা না, তারা মার্কেট প্লেয়ারদেরকে সাথে নিয়ে ইনভেস্টার্স সেমিনার, ইনভেস্টার্স উইক বা রোড শো, অন্যান্য দেশের রোড শো এগুলো করে। তো আপনার যে জিনিসটা আমাদের মাথায় ছিল যে আমরা যদি নিজেরা প্রিপেয়ার্ড না হয়ে মানে বাইরে কারোর কাছে অ্যাপ্রোচ করি, দে উইল পয়েন্ট আউট যে এই ইস্যুসগুলো তোমাদের দেশে এক্সিস্ট করে, হুইচ ইজ নট কন্ডিউসিভ ফর ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ। আপনি বলছেন যে এটা আরও বেশি আন্তর্জাতিক মানের হলে দেন আমরা যাব, কিন্তু আমরা এই আন্তর্জাতিক মানের করতে আমরা চায়নাকে পার্টনার হিসেবে পেয়েছিলাম, সেই প্রসঙ্গে একটা আলোচনা করবো, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, চলছে ওয়ান নিউজের মুখোমুখি, আলোচনা করছিলাম পুঁজিবাজার নিয়ে, একটা বিরতি নিচে ফিরছি কিছুক্ষণ সঙ্গে থাকুন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay.
আরেকবার স্বাগত ওয়ান নিউজের মুখোমুখিতে, সঙ্গে আছে আমি রিয়াজ হাসান। আলোচনা করছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলামের সাথে। আজ ওয়ান নিউজের মুখোমুখি হয়েছেন তিনি। আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে বলছিলাম যে আন্তর্জাতিক মানের কথা, বা আমরা তখনই মার্কেটিং করতে পারবো যখন আসলে এইটার সব, কিন্তু আমরা তো একটা আশা বেঁধেছিলাম যখন শুনেছি চাইনিজ প্রতিষ্ঠান আমাদের সাথে পার্টনার হয়েছে। আমরা ভেবেছিলাম যে ডিএসসিও সেই আন্তর্জাতিক মান ধরে রাখতে পারবে, প্রযুক্তিগতভাবে চাইনিজরা আমাদের সাথে হেল্প করছিল তখনও। এই জায়গাটা পরবর্তীতে বিচ্ছিন্ন হয়ে গেল কেন? কেন আমরা আর এটার কোনো আপডেট পাইনি? সো এখানে দুইটা অ্যাঙ্গেল আছে, যে আপনি যখন কারোর সাথে কোঅপারেশনে যাবেন, আপনার গ্রহণ করার সক্ষমতা কতটুকু আছে এটা বুঝতে হবে, যে দে আর ওয়ে অ্যাহেড। সো আমাদের টিম যদি তাদের সাথে এফিশিয়েন্টলি ইফেক্টিভলি কোলাবোরেট না করতে পারে, কমিউনিকেট না করতে পারে, ইন্টারাক্ট না করতে পারে, তাহলে কিন্তু এই কোলাবোরেশনটা কাজ করবে না। সো সেটা একটা বড় ব্যাপার। এবং আমরা দেখেছি যখন এগ্রিমেন্ট আমরা করেছি, হয়তো সেখানে অনেক বিষয় ছিল যেটা এই মুহূর্তে আমাদের জানা নাই, বাট একটা বিষয় বোঝা গেছে যে খুব দ্রুততার সাথে এই ধরনের একটা এগ্রিমেন্ট করা হয়েছে। সেখানে যে আমাদের কোলাবোরেশনের ফ্রেমওয়ার্কটা কি হবে এবং সেখানে আমরা কি ধরনের মানে কমিটমেন্ট আমাদের শেনজেন অ্যান্ড সাংহাই স্টক এক্সচেঞ্জ থেকে আশা করব। সো সাধারণত এই ধরনের স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টের আগেই এগুলো ওয়েল স্ট্রাকচার্ড ওয়েতে ডকুমেন্টেড থাকে, যে ওকে ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার, ফিফথ ইয়ার মাইলস্টোনগুলো কী হবে যে ইফেক্টিভ কোলাবোরেশনে। তো আমরা সেটা দেখেছি মিসিং। টেকনোলজিক্যালিও আমাদের যে এক্সপেকটেশন তখন ছিল, পরবর্তীতে বাস্তবতা হচ্ছে যে শেনজেন স্টক এক্সচেঞ্জের টেকনোলজি ইজ ভেরি কাস্টমাইজড ফর দেয়ার স্টক এক্সচেঞ্জ, এবং ন্যাসড্যাক বা লন্ডন স্টক এক্সচেঞ্জের যে তাদের টেকনোলজি একটা বিজনেসই, তাদের সেপারেট কোম্পানি করে টেকনোলজি বিজনেস করছে। সেক্ষেত্রে শেনজেনের সে ধরনের কোনো আলাদা টেকনোলজি কোম্পানি নাই। সেক্ষেত্রে তাদের পক্ষে আমাদেরকে যে টেকনোলজি ম্যাচিং ইঞ্জিন দেয়া বা অন্য কিছু টেকনোলজি দেয়া মানে ইজ পসিবল, বাট ইট ইজ নট ন্যাচারাল। সো দিস ইজ সামহায়ার, যে আমার মনে হয় যে ওই সময় যে ধরনের ইন্টারাকশন করা দরকার ছিল সেটা করা হয়নি। বাট ডেফিনেটলি লাস্ট ফিউ মান্থসে আমাদের সাথে তাদের যে ইন্টারাকশন বা তাদের যে ইনভলভমেন্ট, আমাদের যে ব্যবস্থাপনায় বা আমাদের যে বোর্ডের পরিচালনায়, সেখানে আমরা দেখছি যে অনেক বেশি তারা অনেক এক্সপেকটেশন নিয়ে ডিমিউচুয়ালাইজেশন হয়েছিল, এবং এখন এই পর্যায়ে এসে আবার ডিমিউচুয়ালাইজেশন নিয়ে নানা ধরনের সমালোচনা, সংস্কার, এই বিষয়গুলো আলোচনায় আসছে। এটা নিয়ে আপনারা কী ভাবছেন? সো ডিমিউচুয়ালাইজেশন ওয়াজ দ্য রাইট থিং টু ডু। বেশিরভাগ স্টক এক্সচেঞ্জ, আধুনিক স্টক এক্সচেঞ্জই ডিমিউচুয়ালাইজড, বাট যে ওয়েতে করা হয়েছিল, যে প্রিপারেশন নেয়া, প্লাস হচ্ছে যে স্টক এক্সচেঞ্জে যখন এই ধরনের একটা পরিবর্তন হবে, তখন আসলে যে স্টক এক্সচেঞ্জের কালচারটা চেঞ্জ হইতে হবে। সো কালচার চেঞ্জের মূল ভূমিকাটা পালন করে পরিচালনা পর্ষদ। তো কর্পোরেট একটা বডি যখন তৈরি হবে, সো ইট ওয়াজ এ কোঅপারেটিভ একটা মোডে ছিল। সেখানে কর্পোরেট ইনস্টিটিউশন হবে যার প্রফিট ইজ এ কনসার্ন, আবার মার্কেট রেগুলেশন ইজ এ কনসার্ন, ম্যানেজমেন্ট এবং শেয়ার হোল্ডার পুরা সেপারেটেড হয়ে যাবে। দিস ইজ নট অনলি রেগুলেশন, দিস ইজ অলসো আ কালচারাল অ্যান্ড ইন্টারনাল পলিসি চেঞ্জেসের অনেকগুলো ফ্যাক্টর থাকে যে কোনো গ্লোবাল কর্পোরেটের স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে গেলে। সেই ক্ষেত্রে আমাদের যে ধরনের রিসোর্স মোবিলাইজেশন করার দরকার ছিল, যারা আমাদের পরামর্শ দিয়ে এই অর্গানাইজেশনাল ট্রান্সফরমেশনটা করবে, সেটা করা হয় নাই। সামনে বাজেট আছে, আমরা জানি যে মার্কেটে ভালো প্রতিষ্ঠান প্রয়োজন, এবং তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সাথে এক ধরনের সুযোগ সুবিধার পার্থক্য খুব বেশি না হওয়াতে যারা তালিকাভুক্ত হচ্ছেন না অনেকেই। তো আসলে বাজেটে আপনাদের প্রত্যাশা সবসময় থাকে, এবার আপনারা সরকারকে কী সুপারিশ করেছেন, আদৌ বাস্তবায়ন হবে কিনা? সো আমাদের বেশ কিছু সুপারিশ ছিল। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে যে এসএমইরা যদি তালিকাভুক্ত হয়, সেক্ষেত্রে তাদেরকে অ্যাটলিস্ট 5 ইয়ার্স ট্যাক্স এক্সেমশন দেয়া।
কারণ আমাদের এসএমইদের জন্য আসলে এই ক্যাপিটাল মার্কেটে আসাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড, আমরা বলেছি যে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের যে এই মুহূর্তে আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্সটা আছে সেটাকে কিছু দিনের জন্য অব্যাহতি দেয়া। থার্ড, যেটা আমরা বলেছি যে আমাদের যে এই কর্পোরেটগুলো তালিকাভুক্তিকরণের জন্য আসছে তাদের এই মুহূর্তে লিস্টেড নন লিস্টেডের যে ইফেক্টিভ ট্যাক্স মানে কর্পোরেট ট্যাক্স সেটা কাগজে কলমে 7.5% ডিফারেন্স, হুইচ ইজ সাবস্টেন্সিয়াল। বাট বাস্তব যে ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অগ্রিম ট্যাক্স কেটে রেখে সেটাকে যখন মিনিমাম ট্যাক্স করা হচ্ছে ওনাদের ইফেক্টিভ ট্যাক্স আসলে 22.5% না হয়ে বা 20% না হয়ে আরও অনেক হায়ার হয়ে যাচ্ছে, যার ফলে ওনারা লিস্টিংয়ে আসলেও কোনো ধরনের ট্যাক্স বেনিফিট পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আমাদের ট্যাক্স কাঠামোটাকে কিভাবে আরও পুনর্বিন্যাস করা যায় যাতে এই ধরনের স্ট্রাকচারাল ইস্যু না থাকে। আপনি বলছিলেন 5 বছরের একটা প্ল্যান করা হচ্ছে, আমরা একেবারে শেষের দিকে আছি। উল্লেখযোগ্য আপনাদের প্ল্যানিংয়ের অংশ কি 5 বছরে আপনারা কোথায় দেখতে চান পুঁজিবাজার? সো আমরা যদি বলি যে মোটা দাগে এই মুহূর্তে আমাদের ইকুইটি মার্কেট ক্যাপ আছে $30 বিলিয়ন মতো। ট্যাক্স আমরা জিডিপির তুলনায় মার্কেট ক্যাপ ইজ বিলো 7%। সেটা আমরা 2030 সালের 20% বা আমরা 200 বিলিয়নে নিয়ে যেতে চাই। এবং টোটাল মার্কেট সাইজ উইথ বন্ড, ট্রেজারি, কর্পোরেট বন্ড, ট্রেজারি বন্ড, মিউচুয়াল ফান্ড, রিটস, ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড, এগুলো মিলিয়ে টোটাল মার্কেটের সাইজটা আমরা 400 বিলিয়ন প্লাস নিয়ে যেতে চাই। সেখানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আমরা অ্যারাউন্ড 50 বিলিয়নে নিয়ে যেতে চাই, যেটা এখন 1 বিলিয়নের নিচে আছে। আর টোটাল বিনিয়োগকারীর সংখ্যা আমরা অ্যারাউন্ড 1 crore নিয়ে যেতে চাই। সেখানে মিউচুয়াল ফান্ড উইল বি দ্য লিডিং প্রোডাক্ট ফর রিটেল সেগমেন্ট। এই যে এই টার্গেটগুলো ফিল আপ করার জন্য আসলে আপনাদের কর্মপরিকল্পনায় দু একটা অংশ যদি। সো আমরা দেখেছি প্রতি বছর আমাদের 35টা মতো আইপিও আসতে হবে গড়ে, এবং সেখানে 3টা বড়, আমাদের 5টা থেকে 10টা মাঝারি, এবং বাকিগুলো হচ্ছে অ্যারাউন্ড $50 to $100 মিলিয়ন। সো সেই ক্ষেত্রে আমাদের একটা আইডেন্টিফাইয়েবল টার্গেট মার্কেট তৈরি করতে হবে। সেকেন্ড, বন্ড মার্কেটটাকে ভাইব্রেন্ট করতে গেলে আমাদের এই মুহূর্তে ট্রেড সাইকেল যেটা আছে T+2 এটাকে T+1 আনতে হবে। আমাদের ট্রেড টার্নওভার বাড়াতে গেলে এখানে আমাদের যে ইন্ট্রাডে স্ক্রিপ্ট নেটিং করার সারা বিশ্বে আছে সেটাকে চালু করতে হবে। আমাদের সিডিবিএল এবং স্টক এক্সচেঞ্জের মধ্যে এপিআই কানেক্টিভিটি নাই, সেটা ব্রোকারেজ হাউসগুলোর সাথে এপিআই কানেক্টিভিটি নাই, সেটা ব্যাংক অ্যাকাউন্টকে লিঙ্ক করা যাতে সিমলেস ট্রানজ্যাকশন হতে পারে। সেনজেন থেকে যদি আমাদের কিছু শেখার থাকে, দ্যাট ইজ হোয়াট উই নিড টু ডু। আমাদের সিসিপিটা 2019 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এখনও তাদের কর্ম শুরু করতে পারে নাই, সেটাকে এস্টাবলিশ করতে হবে। সো আমরা আমাদের প্রধান যে ইয়েগুলো আছে, মাইলস্টোনগুলো আছে বা কাজগুলো আছে, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি, টাইমও সেট করেছি, বাজেটও আমরা নির্ধারণ করেছি কীরকম খরচ আমাদের সেখানে হতে পারে। আমরা প্রত্যাশা করি আসলে যে টার্গেট নিয়ে আপনারা আগাচ্ছেন সেটি বাস্তবায়ন হবে এবং একই সাথে এটার সুফলটা সাধারণ বিনিয়োগকারী পাবে। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং সাধারণ বিনিয়োগকারীদের আমি অনুরোধ করব যে ওনারা যেন ওই মার্কেটের সাথে থাকেন, সামনে ইনশাল্লাহ সুদিন আসতে যাচ্ছে। দর্শক, আলোচনা করছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যানের সাথে। আমরা মূলত পুঁজিবাজারকে আরও কীভাবে ভাইব্রেন্ট মার্কেট হিসেবে তৈরি করা যায় এবং আগামী 5 বছরে তাদের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করছিলাম। আগামীকাল আবারও নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে যুক্ত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, চ্যানেল 1-এর সঙ্গে থাকুন।